আচ্ছা, এই সেক্টর, আমি আপনাকে খুবই সেক্টর নিয়ে কিছু আগে ব্যতিক্রম তথ্য দেই, পুরো সেক্টরটা আপনাকে একটা ম্যাপে পড়াবো আজকের পরে, আর কখনোই আপনার সমস্যা হবে না। আমি আজকের এই ক্লাসটা নিতে আসছি, আমার কোনো প্রিপারেশন ছিল? কোনো প্রিপারেশন নেই। আসলে আমরা সেক্টর নিয়ে আগে বলি। বাংলাদেশের সেক্টর কেন করা হয়েছিল? বাংলাদেশের সেক্টর বিভক্ত করার প্রধান উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করা। তাহলে বলেন, সেক্টর গঠনের প্রধান উদ্দেশ্য কি ছিল? মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করে পাকিস্তানের যে সশস্ত্র গোষ্ঠী ছিল তাদেরকে পরাজিত করে একটা স্বাধীন ভূখণ্ডের জন্ম দেওয়া, এটা ছিল সেক্টরের উদ্দেশ্য। এখন আসেন, মোট সেক্টর ছিল কতটি ভাই? মোট সেক্টর ছিল হচ্ছে 11টি, আপনারা জানেন। তবে সাব সেক্টর ছিল, মোট সেক্টর ছিল 11টি, সাব সেক্টর ছিল 64টি। তাহলে বাংলাদেশের মোট সেক্টর কতটি ছিল? 11টি সেক্টর ছিল। সাব সেক্টর কতটি ছিল? 64টি সাব সেক্টর ছিল। এই সেক্টরগুলো বিভক্ত করেছিলেন কে? মানে বিভক্ত করা হয় 11 এপ্রিল থেকে 12 জুলাই পর্যন্ত। এই সেক্টরগুলো 1971 এই সময়টার মধ্যে এই সেক্টরগুলো বাংলাদেশে বিভক্ত করা হয়। প্রথমে 4টা সেক্টর ছিল, পরবর্তী এটাকে এক্সটেনশন করে 11টা সেক্টর করা হয়েছে। আপনার এগুলো প্রশ্ন আসে না, এই প্রশ্নগুলো আসে না। তবে কয়টা সেক্টর, এগুলো খুব সহজ প্রশ্ন। কয়টা সাব সেক্টর ছিল? 64টি, এগুলো আসে অনেক সময়। সেক্টরটা বিভক্ত করার নির্দেশ দিয়েছিল তাজউদ্দিন আহমদের নির্দেশে এম.এ.জি. ওসমানী। হ্যাঁ, তাহলে এম.এ.জি. ওসমানী বাংলাদেশের সেক্টরগুলোকে বিভক্ত করার নির্দেশ দিয়েছিল কে? তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। আর এই সেক্টরটা বিভক্ত যিনি করেছিলেন তার নাম হচ্ছে এম.এ.জি. ওসমানী। উনি হচ্ছে তৎকালীন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তো উনি এটা করেছিলেন তাজউদ্দিন আহমেদের নির্দেশে, এম.এ.জি. ওসমানী। ওকে, এরপরে আসেন, আমরা আপনাদের উপর থেকে একটু করে আসতে, আচ্ছা, উপর থেকে আমি করতেছি। তো এই যে এম.এ.জি. ওসমানী ছিল বাংলাদেশের, এর মধ্যে ব্যতিক্রম সেক্টর ছিল 10। ব্যতিক্রম সেক্টর ছিল কত নম্বর সেক্টর? 10 নম্বর সেক্টর ছিল ব্যতিক্রম সেক্টর। তবে এই 10 নম্বর সেক্টর নিয়ে আমি আপনাকে অনেকগুলো লাইন বলবো, কারণ এই একটা জায়গা থেকেই সবগুলো প্রশ্ন আসে। কি কি প্রশ্ন আসে? নাম্বার 1 প্রশ্ন থাকে যে সেনা প্রধানের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর ছিল? তাহলে উত্তর হবে 10। আমি আবার বলতেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেনা প্রধানের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধে কত নম্বর সেক্টর পরিচালিত হয়েছে? উত্তর দিবেন 10। 2 নম্বর প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটা নৌ সেক্টর ছিল, উপকূলীয় সেক্টর ছিল, বঙ্গোপসাগরীয় সেক্টর ছিল? উত্তর দিবেন 10। আমি আবার বলতেছি, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের, যদি কেউ পারেন এগুলো একটু কমেন্টে দিয়ে রাখেন। হ্যাঁ, কমেন্টে দিয়ে রাখেন, আমি যেগুলো বলতেছি একটু কমেন্টে দিয়ে রাখেন। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উপকূলীয় সেক্টর, তারপরে হচ্ছে বঙ্গোপসাগরীয় সেক্টর অথবা নৌ সেক্টর কোনটি ছিল? তাহলে উত্তর দিবেন 10। এরপরে প্রশ্ন থাকতে পারে, ফ্রান্স থেকে প্রশিক্ষিত 8 জন নৌ সদস্য নিয়ে গঠিত সেক্টর কোনটি ছিল? উত্তর হবে হচ্ছে 10। বাংলাদেশ সেনাবাহিনীর মানে মুক্তিযুদ্ধের সময় সেনা প্রধানের তত্ত্বাবধানে সরাসরি নিযুক্ত সেক্টর কোনটা হবে? 10। নিয়মিত সৈন্য ছিল না কোন সেক্টর? উত্তর দিবেন 10। নিয়মিত সৈন্য ছিল না কোন সেক্টর? উত্তর দিবেন হচ্ছে 10। এরপরে আপনার প্রশ্ন আসতে পারে, আরো প্রশ্ন আসতে পারে যে কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিল না? সেটাও হচ্ছে উত্তর হবে 10। 10 নম্বর সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিল না। আরেকটা প্রশ্ন বারবার আসে, মুক্তিযুদ্ধের সময় একটা গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করা হয়েছিল, অপারেশন জ্যাকপট। এটা পরিচালনা করা হয়েছিল নৌ সেক্টরে, উপকূলীয় সেক্টরে। সো এটার উত্তর হবে 10 নং সেক্টর। এটা কিন্তু আপনার পরীক্ষায় কিন্তু নিবন্ধন, প্রাইমারি 10 থেকে 20 গ্রেড এই টাইপের বা বিসিএস এর মতো জায়গাতেও কিন্তু আসে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশন জ্যাকপট। এই অপারেশন জ্যাকপট কোথায় পরিচালিত হয়েছিল? 10 নং সেক্টরে। 10 নং সেক্টরে। তার মানে আপনার পরীক্ষায়, আমি এই 14 বছর ধরে ক্লাস নেই, এই 14 বছর আমি দেখি যে জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় সেটা হচ্ছে
10 নং সেক্টর থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এখন আসেন, আমি আপনাদের এইটুকু পড়াইলাম, এখন আমরা দেখাবো একটা বাংলাদেশের মানচিত্রে 10টা সেক্টর কিভাবে বিভক্ত হয়েছে, কোন কোন জেলাগুলো কোন সেক্টরের মধ্যে ছিল। আজকের পরে ভাই বিশ্বাস করেন, আপনি আর কোনোদিন সেক্টর ভুল করবেন না, কোনোদিন ভুল করবেন না। আপনি খালি লেগে থাকেন, দেখেন বিষয়গুলো, আপনি আর কখনো ভুল করবেন না। একটু মনোযোগ দেন। আমি আপনাকে সাধারণ জ্ঞান, আমি আপনাকে কমন পাওয়াবো না, আমি আপনাকে সাধারণ জ্ঞান ধারণ করাবো। যে আপনি এইটা আমি যেভাবে ধারণ করছি ধারণ করাবো ইনশাল্লাহ। আপনি যে পরীক্ষায় হোক এই সেক্টর থেকে বলবেন আমি মীর ভাইয়ের একটা ক্লাস করছিলাম, আলহামদুলিল্লাহ সেক্টর নিয়ে যেমনই হোক এইটা উত্তর হবে, ক্লিয়ার করা বুঝাবো একদম। ওকে, যতটুকু বলেছি একটু বলেন ক্লিয়ার হয়েছে কিনা। মনোযোগ দিবেন, হ্যাঁ। আমি একটু কলমটা ছোট করে নেই, বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, একটু মনোযোগ দিবেন। আমি ম্যাপ কিন্তু ও জীবনে বাংলাদেশের যে মানচিত্র, বাংলাদেশের যে মানচিত্র এটা আঁকছে কে বলেন তো? মেজর জেমস রেনেল। 1781 সালের দিকে মেজর জেমস রেনেল, মেজর জেমস রেনেল উনি বাংলাদেশের প্রথম মানচিত্র আঁকছে। এর মানচিত্র হয়েছে না কি সেটা? আচ্ছা, আমি মানচিত্র পরে আঁকাচ্ছি। মেজর জেমস, আগে মানচিত্র নিয়ে একটু তথ্য দেই, আপনার একটু কাজে লাগবে। বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকা হয়েছে ব্রিটিশ আমলে, 1781 সাল মেজর জেমস রেনেল আঁকছে। এটা বাংলাদেশের প্রথম মানচিত্র। আর মানচিত্র খচিত পতাকা প্রথম অঙ্কন করেছিল তিনি হচ্ছে শিব নারায়ণ দাস। শিব নারায়ণ দাস, ঠিক আছে। তাহলে মানচিত্র খচিত প্রথম পতাকা কে করছে? শিবনারায়ণ দাস। দুইটা তথ্য বলছি। প্রথম হচ্ছে মানচিত্র, বাংলাদেশের মানচিত্র যিনি অঙ্কন করেছেন তিনি হচ্ছে মেজর জেমস রেনেল, আর মানচিত্র খচিত পতাকা হচ্ছে শিবনারায়ণ দাস। দুইটা তথ্য দিছি। এবার আসেন, পৃথিবীতে প্রথম মানচিত্র আঁকছে কোন দেশের মানুষ জানেন? পৃথিবীতে প্রথম মানচিত্র জার্মানির, সম্ভবত জার্মানির একজন ব্যক্তি মার্টিন ওয়ার্ল্ড, এই জন্য ওয়ার্ল্ড ম্যাপ বলে, এই ওয়ার্ল্ড নামে ব্যক্তি প্রথম মানচিত্র আঁকছিল সম্ভবত। আমি এরকম পড়ছিলাম অনেক আগে আমেরিকার ইতিহাসে একটা বই, আমি যখন ইউনিভার্সিটি পড়ি হিস্ট্রিতে তখন পড়ছিলাম। তো কিন্তু এই যে মানচিত্র, এখন আমাদের মানচিত্র নিয়েও কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে। যেমন আমি কয়েকটা প্রশ্ন আপনাদের বলে দিচ্ছি যে বাংলাদেশের মানচিত্রের সাথে, মানচিত্র না, বাংলাদেশের পতাকা নিয়ে অনেকগুলো তথ্য আছে। যেমন পতাকা, বাংলাদেশের পতাকার সাথে কোন দুটো দেশের পতাকা মিলে আছে? জাপান ও পালাওয়ের পতাকা। এরপরে এরকম প্রশ্ন হয় যে কোন দেশের মানচিত্রে কালেমা আছে? তাহলে হচ্ছে সৌদি আরব বা ইরান, এই টাইপের প্রশ্ন হয়। একটু পতাকার দিকে চলে গেছে, আসলে মানচিত্রটা এটুকু থাকে। আচ্ছা, এখন দেখেন এই যে বাংলাদেশের মানচিত্র, ধরেন এই যে বাংলাদেশের, আমি একটা ম্যাপ বুঝানোর জন্য আপনার একটু করে দিচ্ছি মানচিত্রটা। আমি আপনাকে মোটামুটি একটা সেক্টর লেখার জন্য একটু দিব। মনে রাখবেন, বাংলাদেশের উপরের দিকে হচ্ছে উত্তর, নিচের দিকে হচ্ছে দক্ষিণ, হাতের ডান পাশ হচ্ছে পূর্ব, বাম পাশ হচ্ছে পশ্চিম। তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সেক্টরগুলো বিভক্ত করা শুরু হয়েছে বাংলাদেশের। মনে রাখবেন, বাংলাদেশের সংসদীয় আসনগুলো বিভক্ত করা হয়েছে সর্ব উত্তর থেকে, আর সেক্টরগুলো বিভক্ত করা হয়েছে বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্ব থেকে। তাহলে আমাদের প্রথম সেক্টর ছিল হচ্ছে, ধরেন এই সেক্টরটা, এটা হচ্ছে 1 নং সেক্টর। এখানে ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। আসলে মানচিত্র ভালো কিনা মনস্তাত্ত্বিক ভালো লাগতেছে না। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার ধরেন। মানে এই যে ফেনী নদী পর্যন্ত, এখানে ফেনী নদী পর্যন্ত এই পুরো অংশটা মূলত আপনার হচ্ছে যে মানচিত্রের এই পুরো অংশটা হচ্ছে আপনার 1 নং সেক্টর ছিল। আর 1 নং সেক্টর যেখানে সমাপ্ত হয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে চিকেন নেকটা, ঠিক আছে না, বাংলাদেশের যে চিকেন নেকটা, এই যে জায়গাটা ধরেন, এই জায়গাটা
থেকে এই পর্যন্ত মানে ফেনী পর্যন্ত যেটুকু ছিল 1 নং সেক্টর। আর 1 নং সেক্টর যেখানে শেষ হয়েছে তারপরের যে অংশটা, এই অংশটা হচ্ছে 2 নং সেক্টর। তাহলে 2 নং সেক্টর এখানে কি কি আছে? ফেনীর পরেই দেখবেন আপনারা যদি কেউ কক্সবাজার অথবা পার্বত্য চট্টগ্রাম যান, তাহলে দেখবেন ফেনী দিয়ে গাড়ি ঢুকে কিন্তু কুমিল্লা চলে আসে। অর্থাৎ 2 নং সেক্টরটা শুরু হয়েছে আমাদের এই যে রাজধানী ঢাকা, ধরেন ঢাকা, কুমিল্লা, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, এই অঞ্চলে যা আছে নোয়াখালী, এখানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনের পূর্ব পাশ পর্যন্ত, অর্থাৎ ঢাকা, কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনের পূর্ব পাশ পর্যন্ত এই অংশটা হচ্ছে 2 নং সেক্টর। মনে রাখবেন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম 1 নং সেক্টর ফেনী পর্যন্ত। ফেনীর উপর থেকে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, এই অংশটুকু হচ্ছে 2 নং সেক্টর। আর ঢাকার আরো কিছু অংশ, আগে তো ঢাকা বাংলাদেশে মূলত বৃহত্তর জেলা ছিল 17টা, আর মুক্তিযুদ্ধের সময় জেলা ছিল হচ্ছে 19টি। তা 64টা জেলা তো হয়েছে বাংলাদেশে 1984 সালের পরে, এদিকে 84 দিকে হয়েছে 19টা থেকে 64টা জেলা। হ্যাঁ, তো এর আগে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 19টা জেলা ছিল। তাহলে এই জেলাগুলো এই জন্য বৃহত্তম জেলা যেখানে, তার পাশে ছোট জেলাগুলো ওই সেক্টরই দিবেন। তাহলে ঢাকা, রাজধানী ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব পাশ পর্যন্ত এই অঞ্চলটা ছিল মূলত আপনার হচ্ছে কয় নং সেক্টর ছিল? এই নং সেক্টরটা ছিল 2। এরপরে যে অঞ্চলটা আপনার শুরু হবে ঢাকার যে আরো কিছু অংশ, তো আগে যেহেতু ঢাকা বৃহত্তর ঢাকা ছিল, তাহলে নরসিংদী বলেন, মুন্সিগঞ্জ বলেন, এই জায়গাগুলো তো ঢাকার অন্তর্ভুক্ত একসময় ছিল। তো এই যে জায়গাগুলো মূলত 3 নং সেক্টরের মধ্যে পড়েছে। অর্থাৎ আমি যদি এখানে বলি তাহলে ঢাকার কিছু অংশ, মানে বৃহত্তর ঢাকা যেহেতু ঢাকার কিছু অংশ মানে বাহিরের যে জেলাগুলো, ঢাকার অংশ, তারপরে হচ্ছে কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং ওই যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনের পূর্ব পাশ পর্যন্ত 2 ছিল। তাহলে পশ্চিম পাশে যে অংশগুলো ছিল এইগুলো ছিল হচ্ছে 3 নম্বর সেক্টর। আমি মুখস্থ করাই দেবো আপনার, আরো টেকনিক আছে কেমনি মুখস্থ করা যায়, এটা খেলা আগে দেখেন। তাহলে এরপরে যে অংশটা হলো সিলেটের নিচের অংশ, এটা হলো 4 নম্বর। সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল, সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল, এটা ছিল হচ্ছে 4 নং সেক্টর। সিলেটের দক্ষিণ পূর্বাঞ্চল ছিল 4 নং সেক্টর। আর এই যে সিলেটের উপরের অংশ, সিলেট শহর যেটা, এই যে ডাউকি সড়ক পর্যন্ত সিলেট শহর, এটা হচ্ছে 5। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, সেক্টর কিন্তু 11টি, এই পাশ থেকে এই পাশে পুরা পূর্ব পাশ, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরো পূর্ব পাশটা 5টা সেক্টর নিয়ে আমাদের ছিল। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এই ফেনী পর্যন্ত হচ্ছে 1 সেক্টর। ফেনীর পরে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, ওই বড় জেলাগুলো 2। তারপরে উপরের যে জেলাগুলো আছে মানচিত্র দেখেন, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ওই জেলাগুলো, ঢাকার কিছু অংশ, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, ওগুলো হলো 3 নং সেক্টর। এরপরে সিলেটের নিচের অংশ, সিলেটের নিচে দক্ষিণ পূর্ব অঞ্চল। তো সিলেটের নিচে বা দক্ষিণ পূর্ব অঞ্চলে আছে কি মৌলভীবাজার বা ওই আশেপাশে সুনামগঞ্জের এই পাশটা কিছু অংশ, এগুলো হচ্ছে হাওড়ের কিছু অংশ হচ্ছে 4। আর সিলেট শহর থেকে ডাউকি সড়ক পর্যন্ত, ওই উপরে সিলেট শহর থেকে উপর পর্যন্ত 5। দেখেন 5টা সেক্টর এখানে আছে। একবার নিজে ম্যাপ একায় যদি কখনো খালি এইভাবে পড়েন, আপনি রিটেন পরীক্ষায় ভালো করতে পারবেন, আপনি ভাইভাতে ভালো করতে পারবেন, প্রিলিতে তো ইনশাল্লাহ ভালো হবে, কখনো ভুল হবে না। তারপরে সেক্টরটা এভাবে শেষ করার পরে ওনারা সেক্টর এরপর ভাগ করছে এভাবে। রংপুর বিভাগটার যে রংপুর বর্তমান বিভাগ, এই রংপুর বিভাগটা ছিল হচ্ছে 6 নং সেক্টর। তাহলে রংপুর বিভাগের মধ্যে আমি তৎকালীন মুক্তিযুদ্ধের সময় বৃহত্তর জেলাগুলো যদি বলি, ধরেন রংপুর ধরলাম বা দিনাজপুর ধরলাম বা ওইদিকে পঞ্চগড়ের ওইদিকে ধরলাম, এই যে বৃহত্তর জেলাগুলো নিয়ে 6 নং সেক্টর ছিল। আর রংপুরের নিচে কিন্তু এখানে আছে হচ্ছে আপনার রাজশাহী। আপনারা জানেন আমার বিভাগ হলো রাজশাহী। তো রংপুরের নিচে যে বিভাগটা, এটা হচ্ছে রাজশাহী বিভাগ। এই রাজশাহী বিভাগ হচ্ছে 7 নং সেক্টর। তাহলে রংপুর বিভাগ কয় নম্বর? 6 নম্বর। তো রংপুর বিভাগের যে জেলাগুলো আছে ম্যাক্সিমাম আপনি আসলে উত্তর দিয়ে দিতে পারবেন। যে ঠাকুরগাঁও কয় নম্বর সেক্টর মধ্যে ছিল, আপনি দিয়ে দিবেন যে 6 নম্বর সেক্টর ছিল। আর রাজশাহী বিভাগের যে অংশটা, এটা আসলে আপনি এভাবে দিতে পারেন 7 নং সেক্টর। তাহলে আমার পরীক্ষা একবার আসছিল প্রাইমারিতে যে বগুড়া কয় নম্বর সেক্টর, অবভিয়াসলি
রাজশাহী বিভাগের জেলাগুলো কোনগুলো? যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ। তাই এইগুলো হলো রাজশাহী বিভাগের জেলা। তাহলে এগুলোর যে কোনো একটা আসলে আপনি উত্তর দিতে পারবেন 7 নং সেক্টর। রংপুর বিভাগের 8টা জেলা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, তাই না? তাহলে এগুলো যেগুলো আসুক আপনি দিতে পারবেন উত্তর হচ্ছে 6। তাহলে এইগুলো গেল। এরপরে আসেন খুলনা বিভাগের কিয়দ অংশ, মানে সুন্দরবনের আগ পর্যন্ত খুলনা বিভাগের যে অংশটা আছে এইটা ভাই 8 নং সেক্টর। আপনি মনে রাখবেন খুলনা বিভাগের কিয়দ অংশ মানে বেশিরভাগ গুরুত্বপূর্ণ জেলাগুলো, যেমন ধরেন খুলনা, খুলনা, কুষ্টিয়া, তারপরে এদিকে আপনার হচ্ছে যশোর, মেহেরপুর, মুজিবনগর। তো এই যে জায়গাগুলো আছে মাগুরা টাগুরা, এগুলো হচ্ছে 8 নং সেক্টর। তাহলে আপনি খুলনার অংশ দিলেন, বা আপনি সহজভাবে মনে রাখলেন খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চল। সুন্দরবনের অংশ বাদ দিবেন, খালি সুন্দরবনের যে জেলাগুলো আছে ওগুলো বাদ দিবেন। সুন্দরবনের জেলাগুলো বাদ দিলেই আপনি ওটা পেয়ে যাবেন। তাহলে খুলনা বিভাগের বেশিরভাগই সুন্দরবনের যে জেলাগুলো আছে ওটা আমরা তো বলে দিচ্ছি। তাহলে আপনার 8। বাকি এই যে সুন্দরবন, এখানে সুন্দরবনে কি আছে? খুলনা আছে, সাতক্ষীরা আছে, বাগেরহাট আছে, তারপরে এইদিকে সাতক্ষীরা, এইদিকে বাগেরহাট আছে, এইদিকে আছে পটুয়াখালী, বরগুনা, এই যে বরিশাল বিভাগ। তাহলে সুন্দরবন, সুন্দরবন ও বরিশাল, সুন্দরবন ও বরিশাল, বরিশাল এই বিভাগটা হচ্ছে 9 নং সেক্টর। সুন্দরবন ও বরিশাল বিভাগ হচ্ছে 9 নং সেক্টর। খালি মনে রাখবেন সুন্দরবন, বরিশাল কয় নং সেক্টর? 9 নং সেক্টর। তাহলে আমরা কয়টা পাইছি? এই পাশে দেখেন 1 2 3 4, 4টা পাইলাম। আর এই যে ভাই দক্ষিণে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, এই বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর হচ্ছে 10 নং সেক্টর। আমি আগেই বলেছিলাম বাংলাদেশের যে সমুদ্র, বাংলাদেশের যে উপকূল, বাংলাদেশের যে বে অফ বেঙ্গল, এইটা কিন্তু আপনার 10 নং সেক্টর। আগেই বলেছি উপকূলীয় সেক্টর, বঙ্গোপসাগরীয় সেক্টর, পানির যে সেক্টরটা, জলের সেক্টরটা 10। তাহলে দেখেন আপনি এভাবে এইদিকে 5টা পেয়েছেন। দেখেন 1 রংপুর, রাজশাহী, এদিকে খুলনা, সুন্দরবন, বরিশাল, এদিকে 5টা। তাহলে কয়টা হলো? 10টা। দেখেন এইখানে একটা জায়গা কিন্তু আমাদের রয়ে গেছে। বাংলাদেশের 8টা বিভাগের মধ্যে সর্বশেষ বিভাগের নাম কি ভাই? ময়মনসিংহ বিভাগ। 2015 সালে 14 সেপ্টেম্বর বাংলাদেশের 4টি জেলা নিয়ে, ঢাকা বিভাগের 4টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠা হয়েছে, তাই না? তাই ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, এই যে ময়মনসিংহ বিভাগের 4টা জেলা নিয়ে ঢাকা বিভাগের থেকে 4টি জেলা আলাদা হয়ে ময়মনসিংহ বিভাগ হয়েছে। এই ময়মনসিংহ আর টাঙ্গাইল নিয়ে ছিল হচ্ছে 11 নং সেক্টর। তাহলে 11 নং সেক্টরে কি কি ছিল? সর্বশেষ বিভাগ ময়মনসিংহ ও টাঙ্গাইল, ঠিক আছে? ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলা হলো টাঙ্গাইল। এই ময়মনসিংহ ও টাঙ্গাইল হচ্ছে 11 নং সেক্টর। তাহলে আপনি এভাবে মনে রাখতে পারেন সর্বশেষ, সর্বশেষ বিভাগ, সর্বশেষ সেক্টর। সর্বশেষ বিভাগ বাংলাদেশের সর্বশেষ সেক্টর। দেখেন আপনাকে আমি যেভাবে বলেছি, আমি এটা কিন্তু মনে মুখস্থ করি না। 14 বছর একইভাবে পড়াচ্ছি, একইভাবে মনে রাখছি, কারণ এটা আমার মাইন্ড ম্যাপিং হয়ে গেছে, মাথায় এভাবে সেট হয়ে আছে। মুখস্থ করে যেহেতু রাখি নাই, এভাবে মনে রাখছি যে এই থেকে এই পর্যন্ত চোখ বন্ধ করে রাখছে 5, এই দিক দিয়ে 5, তাহলে 10 সর্বশেষ বিভাগ, সর্বশেষ সেক্টর। দেখেন একটু এই যে আপনারা যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি একটা ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করছি আপনাকে। আমি আরো শেখাবো, অনেক শেখানোর চেষ্টা করব। একটু দেখেন যে আপনি এটা বুঝতেছেন কিনা। আমি দেখেন, আমি বলছি বাংলাদেশের টোটাল কয়টা সেক্টর? 11টা সেক্টর। বাংলাদেশের মোট কয়টা সাবসেক্টর? 64টা সাবসেক্টর। আজান দিচ্ছে। আল্লাহু আকবার।
আচ্ছা, আগে ছোটবেলায় পড়তাম আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, না সুন্দর করে আগে বিটিভিতে দেখাইতো আজানের দোয়াটা, অনেক সুন্দর। পৃথিবীর সবচেয়ে সুন্দর বাণী হচ্ছে আজানের বাণী। আপনি খুব মনোযোগ দিয়ে যদি শোনেন, আরবি জিনিসগুলোর অর্থ জানেন, আপনার আত্মা শীতল হয়ে যাবে। বিলিভ মি অর নট, আপনার যত ফ্রাস্ট্রেশন থাক একদম ধুয়ে মুছে যাবে যদি কোরআনের আয়াতগুলো, কোরআনের জিনিসগুলো আপনি অর্থ বোঝেন। আমরা আসলে বুঝি না, তাই অর্থ বুঝলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না, নামাজ পড়ার সময় ঝরঝর করে পড়বে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি গ্রেটফুল, আই এম মুসলিম। আমি আপনাদের যে সেক্টরটা দেখিয়েছি এইটা আমি আরেকবার এখানে দেখাচ্ছি, পরে আপনাকে আমি আরো সহজ করে দিচ্ছি। আপনাকে এটা মুখস্থ করতে হবে। যতক্ষণ নিজের দুর্বলতা না কাটাবেন ততদিন চাকরি হবে না ভাই, মানে বাংলাদেশে হবে না। আপনি মনোযোগ দেন। বাংলাদেশ সর্বদক্ষিণ, দক্ষিণে কি আছে ভাই? সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এটা 1 নং সেক্টর। ফেনী পর্যন্ত হচ্ছে আমাদের চিকেন নেক। আমাদের তো যে লালালা করে এই দিক দিয়ে এরকম করে আসছে না, তো এরকম করে এই জায়গাটা তো চলে গেছে। তো এই যে জায়গাটা, এই যেটা হলো আমাদের চিকেন নেক, হ্যাঁ। তো এই যে চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, এখানে 3টা জেলা আছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। তাহলে এই 5টা জেলা হচ্ছে আমাদের 1 নং সেক্টর। 1 নং সেক্টর যেখানে শেষ হয়েছে, 2 নং সেক্টর সেখান থেকে শুরু হয়েছে। তাহলে ফেনী থেকে শুরু করে ফেনী পার হলে দেখবেন কুমিল্লা, এর পাশে নোয়াখালী, লক্ষ্মীপুর, এসে আমরা ঢাকায় আসবো, ধরেন ঢাকা। তাহলে আমরা কি করব? কক্সবাজার থেকে পার্বত্য চট্টগ্রাম ঘুরে আমরা আসতেছি, কিন্তু এদিকে যাব আমরা। তো আগে প্রথমে কক্সবাজার ছিলাম, চট্টগ্রাম, এরপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আমরা ঘুরলাম, ঘুরে 1 নম্বর সেক্টর পার করে ফেনী, চিকেন নেকে পা দেওয়ার পরে আমার 2 নম্বর সেক্টর শুরু হয়েছে ঢাকা। ঢাকার পাশে যে সমতট জনপদ আছে, চিন্তা করেন, আমরা পড়াই সমতট জনপদ। সমতট জনপদের কথা পড়াইছি না আপনাদের? এটা কিন্তু হরিকেল জনপদ, ঠিক আছে, আর এটা হলো সমতট জনপদ। তো মানে ঢাকার বাইরে যেটা আছে, কুমিল্লা, নোয়াখালী, কোন জনপদ? সমতট, মানে কোন জনপদ ছিল? সমতট জনপদ ছিল। এই সমতট জনপদ আর বঙ্গ, এই 2টা মিলা হচ্ছে আপনার হচ্ছে এখানে কয় নম্বর? 2 নং সেক্টর। ঢাকা তো একটা বৃহত্তর জেলা ছিল। ঢাকা শহরের বাইরে যে অংশটুকু, শহরের বাইরের যে অংশটুকু, এর সাথে আছে ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এটা হচ্ছে 3 নং সেক্টর। সিলেটের নিচের অংশ, সিলেট শহরের নিচের অংশ বলতে মৌলভীবাজার বা এই অঞ্চলগুলো, আর একটু নিচে সুনামগঞ্জের এই পাশটা, মৌলভীবাজার, হাওড়ের এই পাশটা, এটা 4। সিলেট শহরের উপরের অংশ থেকে উত্তরের ডাউকি শহর পর্যন্ত 5। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার 1, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী 2, ঢাকার কিছু অংশ ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ হচ্ছে 3, সিলেটের নিচের অংশ 4, সিলেটের উপরের অংশ উত্তরাঞ্চল বা শহর 5। এরপরে রংপুর বিভাগ হলো 6, রাজশাহী বিভাগ হলো 7, খুলনা বিভাগের বেশিরভাগ অংশ হচ্ছে 8, সুন্দরবন আর বরিশাল হলো 9, উপকূল হলো 10। এই 5টা খুব সহজ। রংপুর 6, রাজশাহী 7, খুলনার বেশিরভাগ অংশ 8, সুন্দরবন যা আছে, বাংলাদেশের সুন্দরবন 5টা জেলাকে স্পর্শ করছে, সরাসরি 3টা জেলার উপর দিয়ে আসছে সুন্দরবন। আমি ডিসেম্বরের 12 তারিখে আমার জন্মদিনে আমি সুন্দরবন গেছিলাম, এবং আমি ম্যাপ সারাদিন, ওইখানে তো নেটওয়ার্ক পাওয়া যায় না, টেলিটক একটু পাওয়া যায়, যাক আমি যেখানে নেট পাইছি আমি এগুলো ভালো করে জুম করে করে দেখছি। দেখবেন বরগুনা, পটুয়াখালীর কিছু অংশ স্পর্শ করছে, বাট বড় অংশ আছে হচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। তবে সুন্দরবনের প্রবেশ জেলা হচ্ছে বাগেরহাট, তবে সুন্দরবন সবচেয়ে বেশি অংশ আছে খুলনাতে। যদিও আমরা অনেক সময় অনেক বইয়ে লিখি বাগেরহাট বা সাতক্ষীরা এরকম, কিন্তু আমি নেটে ঘাটাঘাটি করে দেখি সুন্দরবনের বেশি অংশ আছে খুলনাতেই। আচ্ছা, সুন্দরবন এবং বরিশাল বিভাগের যে 6টা জেলা আছে, এই সুন্দরবন বরিশাল এইটা হচ্ছে 9 নং সেক্টর। উপকূল 10, বঙ্গোপসাগর 10, নৌ সেক্টর 10। আর সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, সর্বশেষ বিভাগের নাম ময়মনসিংহ, সর্বশেষ বিভাগ, সর্বশেষ সেক্টর 11। এই দিক দিয়ে 5, এই দিক দিয়ে 5, ব্যতিক্রম সেক্টর, পরবর্তী সর্বশেষ বিভাগ, সর্বশেষ সেক্টর। কে বোঝে নাই বলেন? কে বোঝে নাই? হ্যাঁ, 12 ফেব্রুয়ারি 1972 সালে বাংলাদেশের সকল সেক্টরকে বিলুপ্ত করা হয়। 12 ফেব্রুয়ারি 1972। আচ্ছা, তাহলে আপনারা দেখেন, এই প্রশ্ন হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টর ছিল? উত্তর হবে 2। হ্যাঁ, এক্সাক্ট উত্তর হবে 2।
এক্সাক্ট উত্তর হবে তাহলে ভাই 2। হ্যাঁ, তাহলে আপনারা যারা 2 উত্তর করছেন আপনাদের উত্তর সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমি আপনাদের এখানে একটু দেখাচ্ছি, এখানে আমি আপনাকে একটু দেখাচ্ছি যে জিনিসটা, সেটা হলো আরেকবার একটু ম্যাপটা দেখায়, আপনাকে ম্যাপটা দেখাবো, তারপর আপনি ওইভাবেই মুখস্থ রাখবেন, ইনশাল্লাহ ভালো হবে। প্রয়োজনে এটা আপনাদের জব মিডিসে আমরা শর্ট ভিডিও করে এগুলো দিয়ে দিবে, হ্যাঁ আপনাদের ইয়ে করবেন। ধরেন এই যে লালালা করা শুরু করবেন ম্যাপ, আমি পারি না ম্যাপ দেখাই আঁকতে আসলে, এরকম কইরা, ঠিক আছে, এদিকে আসবেন। আমাদের তো খাস কাটা দেশ, হ্যাঁ, হেনরি কিসেঞ্জার বাংলাদেশকে বলছিল তলাবিহীন ঝুড়ি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম এরকম একটা ম্যাপ বাংলাদেশ। এই ম্যাপের প্রথমে এই যে জায়গাটুকু আছে এই পর্যন্ত এক, এটা কি চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ফেনী নদী পর্যন্ত। ফেনী শেষ হয়েছে এই যে আমাদের ঢাকা 2 নং সেক্টর, ঢাকা কুমিল্লা নোয়াখালী এই ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনের পূর্ব পর্যন্ত, এটা 2। এরপরে ধরেন এই ঢাকার আরো যে জেলাগুলো আছে সেগুলো কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, এটা হলো 3 নং সেক্টর। তারপরে এই যে সিলেটের নিচে, সিলেটের নিচে, ঠিক আছে, এভাবেই মনে রাখবেন, সিলেটের নিচে হচ্ছে 4 নং সেক্টর, আর সিলেট শহরের উপরে হলো এই 5 নং সেক্টর। তাহলে দেখেন 1 2 3 4 5। আর এইদিকে রংপুর বিভাগ 6, এদিকে টান দিবেন, রাজশাহী বিভাগ হলো 7, এই যে খুলনার সুন্দরবনের 8 পর্যন্ত 8, সুন্দরবনের 8 পর্যন্ত 8, এখানে হচ্ছে সরি এখানে সুন্দরবন ও বরিশাল, সুন্দরবন ও বরিশাল, এটা হলো 9। আর এই বঙ্গোপসাগর মাথায় সেট করে নেন না, বঙ্গোপসাগর মাথায় সেট করে নেন 10। আর সর্বশেষ বিভাগ, বাংলাদেশ সর্বশেষ বিভাগ ভাই ময়মনসিংহ, আপনার ময়মনসিংহ সর্বশেষ বিভাগ, এই সর্বশেষ বিভাগ হচ্ছে সর্বশেষ সেক্টর 11। এই যে সেক্টর হলো এদিক দা 5 এদিক দা 5 10, সর্বশেষ বিভাগ সর্বশেষ সেক্টর, সর্বশেষ বিভাগ সর্বশেষ সেক্টর। ওকে ফাইন, দেখেন এরপর আপনি পারবেন, চেষ্টা করলে পারবেন, অনেক ভালো পারবেন, কেন পারবেন না, এটা খুব সহজ জিনিস। আসেন দেখেন এবার বলেন ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বলবেন, এই যে বলেন ক্লিয়ার হয়েছে কিনা বলেন।